হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আবার একটি নতুন গল্প নিয়ে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অফিসের নতুন প্রজেক্টটি সম্পূর্ণ করতে রাহুলকে রাত 12টা পর্যন্ত অফিসে কাজ করতে হয়। যদিও রাহুল একাই সেখানে কাজ করে না, তার সঙ্গে দুইজন কলিগও কাজ করে। নাগপঞ্চমীর রাত ছিল। রাহুল এবং তার কলিগ দুই বন্ধু যখন অফিস থেকে বের হলো, তখন সময় কাটায় কাটায় রাত 12:30। তিনজনই যে যার পথে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রাহুল মাঝ রাস্তায় এসে তার ব্যাগ হাতে দেখে তার ফোন ব্যাগে নেই। সে বাইক থামিয়ে ভালো মতো ব্যাগের প্রতিটা চেইন খুলে দেখে, কিন্তু তার ফোন কোনোটাতেই নেই। সে অনেক ঘাবড়ে যায়। সে ভাবে তার ফোন হয়তো সে অফিসেই ফেলে এসেছে। আবার সে ভাবে, কিন্তু অফিসে ফোন না ফেলে তার ফোন যদি অন্য কোথাও পড়ে যায়। সে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে বাড়ি ফিরেই তার প্যাড ফোনটা নিয়ে তার মোবাইলে ফোন করে। মোবাইলে রিং হচ্ছে, অর্থাৎ ফোনটা কারো হাতে পড়েনি। সে ভেবে নেয় যে মোবাইল সে তার কেবিনেই ফেলে এসেছে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। তবে মোবাইল ছাড়া তার বড্ড বোরিং লাগছে, কেননা সে ইউটিউব দেখতে পারছে না। আর সব থেকে বড় কথা হলো, সুনয়নার সাথে সে কথা বলতে পারছে না। এরপর সে সব কিছু সেরে টিভি দেখতে দেখতে রাত 3টে বাজিয়ে দেয়। সে টিভি অফ করে ড্রিম লাইটটা অন করতে যাবে, এমন সময় তার ফোন বেজে ওঠে। সে দেখলো তার সেই প্যাড ফোনে তার হারিয়ে যাওয়া মোবাইল নাম্বার থেকে কল আসছে। আশ্চর্য, মোবাইলটি কি তাহলে অন্য লোকের হাতে পড়েছে? সে ফোনটা তুলে বলল, হ্যালো, কিন্তু ফোনের ওপার থেকে কোনো শব্দ ভেসে আসে না। রাহুল বারবার বলতে থাকে, হ্যালো হ্যালো, শুনতে পারছেন, হ্যালো। এরপর খট করে কলটা কেটে যায়। রাহুল আবার কল ব্যাক করে। কেউ একজন ফোনটা তুলল। রাহুল বলল, হ্যালো, শুনতে পারছেন? কিন্তু ফোনের ওপার থেকে এক ধরনের ভারী নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে আসছে। রাহুল কিছু কাপা গলায় বলে, হ্যালো, কে কে বলছেন? এরপর সেই ভারী নিঃশ্বাস ফেলার শব্দটা আরও বেড়ে যায়। রাহুল ঘাবড়ে গিয়ে ফোনটা কেটে দেয়। ফোনটা টেবিলে রাখতে যাবে, এমন সময় আবার ফোনটা বেজে উঠল। সে কাপা হাতে ফোনটা হাতে নিয়ে বলতে শুরু করে, প্লিজ, আপনি যেই হন না কেন, আমার ফোন যদি পেয়েছেন আমাকে প্লিজ ফিরিয়ে দিন ফোনটা। ওই ফোনে অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্লিজ আমাকে এরকমভাবে ভয় দেখাবেন না, প্লিজ প্লিজ। ওপার থেকে দুইবার ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে এলো। রাহুল ফোনটা কাটতে যাবে, এমন সময় ফোনের ওই পাশ থেকে নাকিশোরে আওয়াজ এলো, এই ফোন যদি নিতে চাও এখনই মন্দিরের বটগাছের নিচে আসো। এরপরেই ফোনটা কেটে যায়। রাহুল অনেক ঘাবড়ে যায়। সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3:30। ফোনের জন্য এত রাতে বটগাছের নিচে যাওয়া কি ঠিক হবে? সে যাই হোক, একটা ফোনের জন্য সে নিজের জীবন ঝুঁকি ফেলতে পারবে না। কিন্তু তার মনে পড়ে যায় সুনয়নার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলি। সে ওই ফোনেই ছবি তুলে রেখেছে। যেভাবেই হোক, সেই ফোন হাতছাড়া হতে দেয়া যাবে না। আর এতক্ষণে সুনয়না হয়তো অনেক মেসেজও করেছে। সুনয়না ওর গার্লফ্রেন্ড। সে সিদ্ধান্ত নেয়, যা হয় হোক, সে ফোন নিতে সে বটগাছের নিচে যাবে। সে রান্না করে চলে যায়। সেখান থেকে একটি চাকু নেয়। হাই ভোল্টের টর্চ লাইটটা নিয়ে হাতে একটি ছোট রড নিয়ে সে বেরিয়ে পড়ে বিশাল মাঠটার শেষে যে বড় বটগাছটা আছে সেটার উদ্দেশ্যে। মাঠ পেরোতে পেরোতে তার নানান কথা মনে পড়ে যেতে থাকে। এই মাঠ দিয়েই গভীর রাতে কচু কাকা শ্বশুরবাড়ি থেকে ফিরছিল। তারপর কে যেন তাকে পেছন থেকে ডাকে, আর তারপর সব অন্ধকার। পরের দিন তার নলিকাটা দেহ উদ্ধার হয়। কে জানে, কাকার আত্মা হয়তো এখনও এই মাঠে ঘুরছে। এইসব ভাবনাকে আলোড়িত করে শেয়ালের উদ্ভট ডাক
রাহুলের শরীর শিউরে ওঠে। ওই তো আরেকটু, বিশাল বটগাছটা দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ করে রাহুলের মনে পড়ে যায়, আজ থেকে 5 বছর আগে সেই বটগাছের ডালেই আত্মহত্যা করেছিল পাড়ার ছেলে অংশু। তার বাবা একদিন তাকে খুব মেরেছিল, কারণ সে পরীক্ষায় ফেল করেছিল। রাগে অভিমানে অংশু গভীর রাতে সেই বটগাছের ডালে আত্মহত্যা করেছিল। রাহুল ভাবে সে আর এগিয়ে যাবে না, কেননা অংশুর আত্মা হয়তো এখনও সেই বটগাছের নিচে আছে। এই মুহূর্তে আরেকটি বিষয় তার মাথায় এলো, যে মোবাইলটা পেয়েছে সে বটগাছটার নিচেই আসতে বলল কেন, আর ওরকম নাকি সুরেই বা কথা বলছিল কেন। সে থেমে যায়। সে ঠিক করে সে আর এগিয়ে যাবে না, সে বাড়ি ফিরে যাবে, কেননা মোবাইলের থেকেও জীবনটা তার কাছে অনেক দামি। কিন্তু তার মনে আবার কৌতূহল জন্মায়, দেখাই যাক না কে পেয়েছে ফোনটা। আর সে এতটা রাস্তা যখন এসেই গেছে, তখন আর মাত্র কয়েক মিটার যেতে প্রশ্ন থাকা উচিত নয়। দুরু দুরু বুকে সে বটগাছটার নিচে গিয়ে দাঁড়ালো, আর কিপ্যাড ফোনটা দিয়ে তার সেই হারিয়ে যাওয়া ফোনের নাম্বারে কল করলো। তার কানে একটা মৃদু শব্দ ভেসে এলো। শব্দটা অনেকটা তার সেই হারিয়ে যাওয়া মোবাইলের রিংটোনের মতো। হ্যাঁ হ্যাঁ, সে একদম ঠিক শুনছে, এটা তারই ফোনের শব্দ। কিন্তু ফোনটার শব্দটা এরকম ঘুরে বেড়াচ্ছে কেন? কখনো শব্দ শোনা যাচ্ছে গাছের নিচে, কখনো উপরে, কখনো পাশে, কখনো একদম মগডালে। না, ব্যাপারটা কিছুতেই তার ভালো ঠেকছে না। সে কোমর থেকে ছুরিটা বের করতে যাবে, এমন সময় একটা ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়িয়ে গেল। মূর্তিটার মুখ দেখা যাচ্ছে না। রাহুল নিচে দেখল সেই ছায়ামূর্তির পা নেই, আর মাথা পুরো সাদা কাপড়ে মোড়ানো আছে। রাহুল ভয়ে ঘামতে লাগলো। তার মনে হতে লাগলো তার আত্মা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তার চোখে সে তারার মতো কিছু দেখছে, এই মনে হয় সে অজ্ঞান হয়ে যাবে। কিন্তু মূর্তিটা আবার সে না কিশোরে বলল, ভয় পেও না, এই নাও ফোন, আমার ফোনকে যত্ন করে রাখবে। রাহুলের হাতে ফোনটা দিয়েই সেই ছায়ামূর্তি আবার হাওয়াতে মিলিয়ে যায়। ব্যাপারটা কিছুই রাহুলের মাথায় ঢুকছে না। একটা ভয়ানক ছায়ামূর্তি তার হাতে তারই হারিয়ে যাওয়া ফোন দিয়ে চলে গেল। রাহুল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, সে এই ফোনটা একটা চোর বাজার থেকে কিনেছিল। তার মনে হতে থাকলো এই ফোনটা হয়তো এরকম কারো ছিল যে হয়তো আজ আর নেই। আর এই ফোনটা হয়তো সেই ছায়ামূর্তির ছিল, কেননা সে বলেছে আমার ফোনকে যত্ন করে রাখবে। তবে মোবাইলের প্রতি সেই ছায়ামূর্তির অদ্ভুত আকর্ষণ দেখে বেশ অবাক হয়েছিল রাহুল। তবে রাহুল এখনও ভাবে সেই ছায়ামূর্তিটা কিভাবে তার ফোন নিয়ে এলো। আর এটা যদি সত্যি সত্যি সেই ছায়ামূর্তির ফোন হয়, তাহলে তাহলে কি সে এতদিন এক মৃত মানুষের ফোন ব্যবহার করে আসছে? তার মাথাতে কিছু ঢুকছে না। সে শুধু ঠায় মোবাইলটা হাতে নিয়ে সেই নাগপঞ্চমীর রাতে বটগাছটার নিচে দাঁড়িয়ে আকাশ পাতাল ভেবেই চলছে। হঠাৎ করে তার পিছন দিক দিয়ে একটা শব্দ, নমস্কার।